أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে সাক্ষ্য আইনের 54 ধারা পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে একটু রিভিশন দিই। সাক্ষ্য আইনের 45 ধারা হচ্ছে বিশেষজ্ঞ ব্যক্তি যে সকল ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত আদালতের প্রয়োজনে যখন নেয় তখন সেটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 45 ধারা 45-এ শর্ট হাইফেন ক হচ্ছে ফরেনসিক সাক্ষ্য বা বস্তু সাক্ষ্য সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। 46 ধারা বিশেষজ্ঞের দেওয়া মতামত সেটা পক্ষে বা বিপক্ষে যেটাই হোক সেটা প্রাসঙ্গিক। 46 ধারা 47 ধারা হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তি বা তৃতীয় পক্ষর অভিমত যখন প্রাসঙ্গিক। 47 ধারা 48 ধারা হচ্ছে অধিকার প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। অধিকার প্রথার অস্তিত্ব দিতে পারে তৃতীয় পক্ষ। 49 ধারা প্রচলিত রীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। প্রচলিত রীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে যখন অভিমত গ্রহণ করা হয় সেটা প্রাসঙ্গিক। এই অভিমতটা নেওয়া হয় তৃতীয় পক্ষ ব্যক্তি, বিশেষ জেলা, বিশেষ স্থান, ধর্মীয় প্রতিষ্ঠান এইসব ক্ষেত্রে যার জ্ঞান আছে সেই ব্যক্তির দেওয়া মতামত 49 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। 50 ধারা হচ্ছে আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এক ব্যক্তি অপর ব্যক্তির আত্মীয় কিনা সেই সম্পর্কে যখন আদালত কোনো পরিচিত বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশীর নিকট হতে কোনো অভিমত গ্রহণ করে তখন সেটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 51 ধারা হচ্ছে মতামতের হেতু যখন প্রাসঙ্গিক। যখন কোনো বিষয় সম্পর্কে জীবিত ব্যক্তির কোনো অভিমত গ্রহণ করা হয়, প্রদান করা হয়, পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে দিতে হবে। সাক্ষ্য আইনের 51 ধারা। তারপরে পড়ছিলাম হচ্ছে চরিত্র যখন প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 52 ধারা দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র প্রাসঙ্গিক, অর্থাৎ দেওয়ানি মামলায় বাদীর চরিত্র অপ্রাসঙ্গিক হবে। তারপর হচ্ছে 53 ধারা ফৌজদারি মামলায় পূর্ববর্তী ভালো চরিত্র প্রাসঙ্গিক। আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে যখন একজন ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হয় তখন তার এই অপরাধের আগে যদি তার কোনো খারাপ এরকম কোনো অভ্যাস না থাকে, আদালত যদি সেটা জানতে পারে তাহলে এটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 53 ধারা। তাহলে তার পূর্ববর্তী ভালো চরিত্র সাক্ষ্য আইনের 53 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 54 ধারা পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান ব্যতীত প্রাসঙ্গিক। পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান ব্যতীত অপ্রাসঙ্গিক, আর যখন উত্তর দিবে তখন সেটা প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ, এই সাক্ষ্য অপ্রাসঙ্গিক। তাহলে আপনি যখন আসামি কাঠগড়ায় থাকবে, আপনি উকিল, আপনি বললেন যে মহামান্য আদালত এই ব্যক্তি আগেও চুরির দায়ে অপরাধী হয়েছে, এখন সে যদি চুপচাপ থাকে তাহলে আপনি এই যে কথাটা বলছেন এটা অপ্রাসঙ্গিক হবে। তবে যদি সে এই চুরির বিষয় সে যদি তখন এটারে প্রটেস্ট করে, প্রতিবাদ করে যে আমি আগে কখনো চুরি করি নাই, আমার এরকম কোনো রেকর্ড নাই, যখন সে এই বিষয়ে কোনো উত্তর দেওয়া শুরু করবে তখন তার এই যে পূর্ববর্তী যে সে চুরি করছে এটা তখন প্রাসঙ্গিক হয়ে যাবে। সাক্ষ্য আইনের 54 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 55 ধারা ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের প্রভাব। কোনো ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় যে সেই ব্যক্তি বা বাদী যে ক্ষতিপূরণের দাবি করে তবে দেওয়ানি মামলায় তাহা প্রাসঙ্গিক। যদি দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের জন্য যদি দাবি করে তাহলে সেটা প্রাসঙ্গিক। বুঝা গেছে? 55 দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের দাবি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 55 ধারা। উদাহরণটা শুনেন। রহিম সুমনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে। এখন সুমন আদালতে জানায় যে রহিমের চরিত্র খারাপ,
এবং তার কাজ হচ্ছে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা। আদালত সুমনের এই সাক্ষ্য গ্রহণ করলে এটা প্রাসঙ্গিক। সুমনের 12 ধারায় পড়ছিলাম না স্যার? হ্যাঁ 12 দ্বারা কি হয়েছে? 12 ধারার সাথে 55 কি রিলেটেড না? না না, 12 তো হচ্ছে আদালত আপনার ক্ষতিপূরণের যে টাকাটা নির্ধারণ করে দিবে ওইটা প্রাসঙ্গিক। অর্থাৎ দেওয়ানি মামলায় আদালত মনে করেন যে আপনারা বললো যে আপনি একটা দেওয়ানি মামলা করলেন, মামলা করার প্রেক্ষিতে আদালত বললো যে ঠিক আছে আপনি যে এই মামলা করছেন বা মানহানির মামলা করছেন, এটার প্রেক্ষিতে আদালত কি করলো যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ নির্ণয় করলো। বা এই বিবাদীকে বললো যে আপনি এই যে তার মানহানি করছেন, দেওয়ানি মামলা হয়েছে, এই যে তার ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করিয়ে তাকে বললো যে আপনি 1 কোটি টাকা কি করবেন, রেদওয়ানুল করিমকে দিয়ে দিবেন। এই যে আদালত যে এই রায়টা দিল, এটা হচ্ছে 12 ধারার প্রাসঙ্গিক। আর 55টা হচ্ছে যে রেদওয়ানুল করিম আর জুয়েল কি করছে, একটা মামলা হয়েছে। এখন রেদওয়ানুল করিম জুয়েলের বিরুদ্ধে মামলা করছে যে আমি তার কাছে কিছু টাকা পাই, সে আমার এই টাকাটা দিবে। ঠিক আছে, তখন জুয়েল কি করলো, আদালতের কাছে জানাইলো যে মহামান্য আদালত, রেদওয়ানুল করিমের কাজই হচ্ছে মানুষের বিরুদ্ধে মামলা করা এবং এই মামলা করিয়া তার কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা। যদি এখন আদালত এই জুহেলের বক্তব্যটা গ্রহণ করে, সাক্ষ্যটা গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটাই হচ্ছে 55টা। বুঝা গেছে? 54টা আরেকবার বলেন স্যার। 54, 54 না 55? 54। 54। যেমন সুমন একজন চুরির আসামি, সুমন একজন চুরির আসামি, চুরির কারণে সে আগে কি করছে, জেল খাটছে। জেল খাটছে, যখন আদালতে মনে করেন যে তার সাক্ষ্য প্রমাণ চলবে, এখন উকিল বলল কি যে মহামান্য আদালত, এই সুমন আগেও চুরির জন্য জেল খাটছে। উকিল বলল যে মহামান্য আদালত, এই সুমন আগেও চুরির কারণে জেল খাটছে, এখন আবার চুরির কারণে আদালতে সে আসামি হিসেবে আসছে। এখন সুমন কি করলো, সে কোনো উত্তর দেয় নাই, হ্যাঁ না কিছুই বলে নাই। তখন আদালত মনে করবে যে না, এটা সবসময় অপ্রাসঙ্গিক, এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ সে আগে কি করছে এটা দেখার বিষয় না, অর্থাৎ আদালত এটা গ্রহণ করবে না, গ্রহণ না করলেই তখন সেটা অপ্রাসঙ্গিক, এটা আইনেই বলে দিছে। এখন সুমন কি করলো, বলল যে মহামান্য আদালত, এই যে উকিল সাহেব যে বলছে যে আমি চুরি করছি, আমি আগে আমার এই ধরনের চুরির কোনো রেকর্ড নাই বা আমি আগে কখনো জেল খাটি নাই, যখন সেইটা উকিল সাহেবরে প্রতিহত করবে বা প্রটেস্ট করবে, তখনই আদালত মনে করবে যে সে আগে চুরি করছে এবং সে চুরির জন্য আগে জেল খাটছে, তখনই এটা প্রাসঙ্গিক হয়ে যাবে। ওই যে উকিল সাহেব যেটা বলছিল, তখনই সেটাই প্রাসঙ্গিক হয়ে যাবে যখন সুমন এটা প্রটেস্ট করবে। বুঝা গেছে? এটা দোয়ান করিম। বুঝা গেছে স্যার। বুঝা গেছে। আর ওই যে 53তে যে ফৌজদারি মামলার পূর্ববর্তী সচ্চরিত্র যে প্রাসঙ্গিক, হুম। সেটা যদি, সেটা তো ফৌজদারি মামলা, তো ফৌজদারি মামলার ক্ষেত্রে তো মনে হয় আদালত বিবেচনা করবে যে তার এই যে চরিত্রটা কেমন। দেওয়ানি মামলার ক্ষেত্রে যদিও অপ্রাসঙ্গিক যদিও না করে, ফৌজদারি মামলার ক্ষেত্রে তো সেটা করবে নাকি? ফৌজদারি মামলার ক্ষেত্রে সেটা বিবেচনা করবে 53 ধারায়। হুম। ফৌজদারি মামলায় সেটা বিবেচনা করবে। যেমন মনে করেন যে আমরা উদাহরণ দিছিলাম যে রহিম চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে, রহিম চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে। এখন আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে জানতে পারছে যে সে আগে রহিম এই ধরনের কোনো চুরির অপরাধের সাথে জড়িত না বা তার আগে এই ধরনের কোনো খারাপ রেকর্ড নাই। এখন হঠাৎ করে সে একটা চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে। এখন আদালত বিবেচনা করবে যে সে যেহেতু আগে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না, এখন যে অপরাধের সাথে জড়িত হয়েছে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এখন সেটা হয়তো ব্যক্তিগত কারণ হইতে পারে বা ভুলবশত হইতে পারে বা অন্য কারোর দ্বারা সে বিভ্রান্তমূলক ভাবে হইয়াও সে কি হইতে পারে,
চুরির অপরাধে সে হ্যাঁ অভিযুক্ত হ্যাঁ হইতে পারে। এই জন্য আদালত সেটা বিবেচনায় নিয়ে তাকে অব্যাহতি হ্যাঁ দিতে পারে। এটাই বলছে আচ্ছা 53 ধারা। হ্যাঁ বুঝা গেছে হেরাদন ঠিক করিম? আছে স্যার। সঠিক তাহলে স্যার। আর ওই যে কিছু ধারা যদি আমি আপনাকে বলে একটু হ্যাঁ বুঝাই দিবেন আর কি মাঝে মধ্যে, ইম্পর্টেন্ট গুলো আমি বললে। বুঝছি না ভাই। হ্যাঁ 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 ঢোকেন ঢোকেন। important গুলো থাকে স্যার, আমি বলবো একটু কষ্ট দিবে আর কি, যেটা আমি জানি ঠিক কোন আছে। ধারাগুলো আসতে সেটা আর কি। না, আমি কি যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে আমারে বলবেন, আমি আমার সাধ্য মতো যতটুকু আপনারে বোঝানোর দরকার আমি বোঝানোর চেষ্টা করব। আমার সাধ্যর ভিতরে যতটুকু আছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু এই যে আপনাদের বিষয়ে যেটা সমস্যা হয় কি, আপনারা যখন ক্লাসে ঢুকেন তখন আপনারা একটু অন্য মনস্ক থাকেন বা অন্য কাজ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, অর্থাৎ ক্লাসের মধ্যে আপনারা মনোযোগী হন না। আমাদের ক্লাসটার সময়ই হয়েছে মাত্র 40 মিনিট। আমাদের 9টা থেকে 30 মিনিট সময় আর 10 মিনিট ফ্রি দেয়, সেক্ষেত্রে 40 মিনিট। আপনাদের 5 মিনিট আগে লিঙ্কটা স্যার দেওয়া আমি হয়, কিন্তু আপনারা ক্লাসে ঢুকতে ঢুকতে দেখা যায় যে 5-7 মিনিট শেষ করে দেন। তখন একটা বিষয় আলোচনা মনে করেন যে দীর্ঘ করা যায় না, ঠিক আছে? যদি আপনারা মনে করেন যে দ্রুত ঢুকেন, কারণ যেহেতু আমাদের সময়টা অল্প, অতএব এই অল্প সময়ে আপনাদের যতটুকু বোঝান যায়। কারণ এখন যদি আপনাদের আবার এই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে দেখা গেছে যে আমরা সামনে দিয়ে অ্যাডভান্স হইতে পারবো না, কারণ আমাদের তো এখনো অনেক আইন বাকি আছে। স্যার শুনেন, যান সমস্যা নেই যান। স্যার, আইন তো তো সাক্ষ্য আইনে আমি একটু দুর্বল, কিন্তু যেগুলা মেইন ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সেগুলো আপনার সাথে একটু রিসার্চ করি আর কি। হুম। সাক্ষ্য আইনে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই, সাক্ষ্য আইন সবচেয়ে সোজা। হুম? সাক্ষ্য আইন সব আইনের চেয়ে সবচেয়ে সোজা আইন হয়েছে সাক্ষ্য না আইন। না আপাতত তুমি এরকম তো সমস্যা হয় নাই। বাকি ঢোকে না। না ভাই ভিতরে নিয়ে যাবে না গাড়ি। ঠিক আছে, তাহলে আমরা গেলাম হচ্ছে 55 ধারা। এখন আমরা শুরু করব তৃতীয় অধ্যায়, ধারা হচ্ছে 56 হইতে 58। তৃতীয় অধ্যায় ধারা হচ্ছে 56 হতে 58, প্রমাণের বিষয়। যে এখন এখানে 56 হইতে 58 মধ্যে বলছে যে বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই, যে বিষয়গুলো প্রমাণ করার স্যার ওই যে প্রয়োজন। 55-র একটা উদাহরণ দেন তো স্যার। কোনটার? 55-র একটা উদাহরণ দেন স্যার। 55-র। উদাহরণ তো দিয়েই তো আসলাম। আচ্ছা, রহিম সুমনের বিরুদ্ধে একটা মামলা করছে, ক্ষতিপূরণের মামলা। রহিম সুমনের বিরুদ্ধে একটা ক্ষতিপূরণের মামলা করছে। এখন সুমন আদালতে জানাইছে যে মহামান্য আদালত, রহিমের চরিত্র খারাপ, রহিমের চরিত্র খারাপ এবং তার কাজ হচ্ছে মামলা করিয়া ক্ষতিপূরণ আদায় করা। তার কাজ হচ্ছে মামলা করিয়া ক্ষতিপূরণ আদায় করা। এখন যদি আদালত সুমনের এই সাক্ষ্যটা গ্রহণ করে, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। তাহলে আমরা বিষয়বস্তু কি দেব? যে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের জন্য চরিত্র কি প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের জন্য চরিত্র প্রাসঙ্গিক। বুঝা গেছে? স্যার বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এই আমার মনে করেন যে একজন চেয়ারম্যান একজন মেম্বার দুজনের বিরুদ্ধেই দুজনই ক্ষতিপূরণ মামলা করছে, ক্ষতিপূরণ নেওয়ার জন্য মামলা করছে। হুম। এখন দুজন তার ক্ষতিপূরণ সমান পাবে না, না। দুজনের তো ক্ষতিপূরণ আলাদা হয়ে যাবে। হুম। এইটাই কি এই এই 55 নাকি? কারণ আপনি তো মেম্বার চেয়ারম্যান মামলা করছে, কে কার বিরুদ্ধে মামলা করছে সেটা বলেন। মেম্বার এবং চেয়ারম্যান দুজনই দুজনই মামলা করছে একজন লোকের বিরুদ্ধে, তার কাছে তারা ক্ষতিপূরণ দাবি করতেছে। হ্যাঁ, এখন এই মেম্বার যে ক্ষতিপূরণ পাবে, চেয়ারম্যান কি একই ক্ষতিপূরণ পাবে? এটা তো ক্ষতিপূরণ পাবে। আপনি কি প্রশ্নের মধ্যে কি বুঝাইতে চাইতেছেন আমি তো বুঝতেছি না। এখন মেম্বার আর চেয়ারম্যান, আমি ব- আমি 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 বলতে মেম্বার চাইছি যে এবং চেয়ারম্যান। ক্ষতিপূরণ যে নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের যে গুরুত্ব, ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যে চরিত্র গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমি হচ্ছে এটা বুঝতে চাচ্ছি যে এই এখন এই দুইজনই কি এই ক্ষতিপূরণ কে সেম পাবে কিনা।
এখানে তাহলে তো আমার প্রশ্ন ক্ষতিপূরণ বুঝতে দেওয়ার কথা ভুল বলে নাই তো, হইতেছে। এখানে তো 55তে তো এখানে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়ার কথা দেওয়ার বলে কথা নাই। বলা নাই, দেওয়ার কথা বলা নাই নুরুল ভাই। কথা বুঝছেন? ও, এখানে বলছে যে এখানে আপনি তাহলে এখানে বলছে আপনারে আমি ক্ষতিপূরণের বলি, ক্ষেত্রে যে চরিত্র আপনি আগে আমার কথাটা শুনেন। সেটা বলছে। নুরুল ভাই আপনি একটু হোল্ড হন, আমি আপনারে বলি, আপনি মূল বিষয়টাই বুঝেন নাই। আপনাকে মূল বিষয়টা বুঝেন, তারপরে আপনি প্রশ্নতে আসেন। বিষয়টা হচ্ছে আমরা এখন পড়তেছি যে চরিত্রের প্রাসঙ্গিকতা। চরিত্রের প্রাসঙ্গিকতা এখানে আপনার মনে করেন যে টাকাটা যে দিবে কি দিবে না এটার বিষয় বলে নাই, বলছে যে আপনার চরিত্রটা কেমন, আপনার চরিত্র ভালো নাকি খারাপ। এখন 52তে বলছে হচ্ছে দেওয়ানি মামলায় কথিত আচরণ অপ্রাসঙ্গিক। 53তে বলছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী ভালো আচরণ প্রাসঙ্গিক। 54তে বলছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। তবে যদি সে এটা উত্তর দেওয়া শুরু করে বা বাধা সৃষ্টি করে বা এটার বিরুদ্ধে কোনো অভিযোগ জানানো শুরু করে, সেই ক্ষেত্রে তার এটা প্রাসঙ্গিক হয়ে যাবে 54তে। 55তে বলছে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের দাবির ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। এখন আমি উদাহরণটা দিছি কি, যেমন আপনি নুরুল ইসলাম রেদওয়ানুল করিমের বিরুদ্ধে একটা মামলা করলেন, নুরুল ইসলাম রেদওয়ানুল করিমের একটা বিরুদ্ধে মামলা করলেন ক্ষতিপূরণের মামলা। যে ক্ষতিপূরণ কি, আপনি নুরুল ইসলাম রেদওয়ানুল করিমের উপরে মামলা করলেন যে সে আমার মানহানি করছে, মানহানি করার ফলে আমার এই যে সুনাম নষ্ট হয়েছে, সুনাম নষ্ট হওয়ার ফলে আমার কয়েক কোটি টাকা লস হয়েছে। মনে হয় সাপোজ আপনি 1 কোটি টাকার মামলা করলেন রেদওয়ানুল করিমের উপরে। এখন রেদওয়ানুল করিম আদালতকে জানাইলো যে মহামান্য আদালত, নুরুল ইসলামের চরিত্রটাই খারাপ। কিভাবে খারাপ? যে সে আগেও আরো মানুষের উপরে মামলা করছে, রেফারেন্স দিল যে আপনি রেজাউলের উপর মামলা করেও সেখান থেকে আপনি কি করছেন 20 লাখ টাকা আপনি ক্ষতিপূরণ নিছেন। এখন সে এটার রেফারেন্স দিল যে রেদওয়ানুল করিম যে নুরুল ইসলাম এই যে আগেও সে কি করছে মানুষের উপরে মামলা করি করি তার টাকা তোলার অভ্যাস আছে এবং তার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে হয়রানি করে টাকাটা নেওয়া। যদি এই যে আদালত রেদওয়ানুল করিমের এই বক্তব্যটা, তার এই সাক্ষ্যটা আদালত গ্রহণ করে এবং তার সাক্ষ্যের সত্যতা পায় যে আপনি নুরুল ইসলাম আগে রেজাউলের বিরুদ্ধে মামলা করে এরকম ক্ষতিপূরণের টাকা নিছেন, সেই ক্ষেত্রে আদালত মনে করবে যে আসলে আপনার চরিত্রটাই হচ্ছে মানুষকে হয়রানি করে টাকা নেওয়া। তাহলে এটা আপনার চরিত্রটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা, যেটা হচ্ছে আমরা অভ্যাস মনে করি যে তার অভ্যাসটাই হয়েছে এরকম মানুষকে হয়রানি না করলে তার ভালো লাগে না। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। তাহলে যদি অভ্যাসটা খারাপ হয় তাহলে এটা প্রাসঙ্গিক হবে, অপ্রাসঙ্গিক হবে। অভ্যাসটা খারাপ হইলে এটা আপনার প্রাসঙ্গিক হবে হচ্ছে 55তে খারাপ হইলে। যখন আর স্যার আপনার তাহলে অভ্যাস, ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে স্যার ওই 12 দ্বারাই চলবে শুধু। হ্যাঁ, ক্ষতিপূরণ আদালত মনে করেন যে আপনারা যে রায় দিবে যে আপনি রেদওয়ানুল করিমকে 5 লক্ষ টাকা দিয়ে দিবেন, ওইটা আদালত নির্ণয় করবে হচ্ছে 12 দ্বারায়। আর আপনার চরিত্র হচ্ছে ঠিক খারাপ নাকি ভালো সেটা প্রমাণ করবেন হচ্ছে 52 থেকে 55 দ্বারা, ফৌজদারি এবং দেওয়ানি মামলা বুঝে। ঠিক আছে। জি স্যার। 12 ধারায় আপনি জরিমানার জন্য ইয়ে করতে পারবেন আর কি, মামলা করতে পারবেন, সেটা স্পষ্ট বলে দিছে 12 ধারায়। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় প্রমাণের বিষয়, দ্বারা হচ্ছে 56 হতে 58। এখন এখানে বলছে যে বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। 56 দ্বারা বলছে যে সকল বিষয় বিচারক জানেন বা তার দৃষ্টির ভিতরে আছে সেগুলো প্রমাণ করার দরকার নাই। তাহলে কোনগুলা প্রমাণ করার দরকার নাই? যেগুলা আদালত জানে বা বিচারক জানে, যে বিচারক জানে যে এই বিষয়, হ্যাঁ ঠিক আছে এটা আমি জানি, এটা আপনাকে আর প্রমাণ করার প্রয়োজন নাই, সেটাই বলছে 56 দ্বারা। তাহলে 56তে জানেন কে? বিচারক, আদালত, ক ক কোনটা হবে? বিচারক স্যার। বিচারক বা আদালতের বিচারক যে বিষয়ে জানে, এই বিষয়ে আপনার প্রমাণ করার দরকার নাই 56 দ্বারা। 57 দ্বারা হয়েছে যেই সকল বিষয় আদালত জানি নিবেন, যেই সকল বিষয় আদালত জানি নিবেন সেটার কথাই বলা আছে 57 দ্বারা। এখন আদালতের বিচারক কোন কোন বিষয়গুলো জানবে?
এখানে আপনার নিচে 11টা কলাম বলছে যে এই 11টা বিষয় সম্পর্কে বিচারক তার নিজ উদ্যোগে জেনে নেবেন। সেটা কি? বাংলাদেশের আইন, সশস্ত্র বাহিনীর যুদ্ধের বিধান, বাংলাদেশের সংসদ এবং আইনসভার কার্যপদ্ধতি, বাংলাদেশের ভিতরে বাহিরে আদালতের সম্পর্কে, বাংলাদেশের সরকারি গেজেট কবে দেওয়া হয়েছে, উপাধি কি, কর্তব্য কি, কে স্বাক্ষর করছে, এইগুলা সম্পর্কে, এবং কোন রাষ্ট্র বা রাজা রানী উপাধি বা জাতীয় পতাকা সম্পর্কে, পৃথিবীর ভৌগোলিক বিষয়বস্তু বা সরকারি উৎস ছুটিসমূহ, এবং বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের সাথে অপর কোন রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ চলমান শেষ হয়েছে কখন, এবং আদালতের সদস্য বা অফিসার বা কেরানি, অ্যাডভোকেট বা গণ্যমান্য ব্যক্তিদের নাম, এবং স্থল এবং সমুদ্র পথের নিয়মাবলী। এইগুলা বিষয় জেনে নিবেন। জানবেন কিভাবে? উনি এইগুলার যে ইতিহাস আছে, সাহিত্য আছে, বিজ্ঞান আছে, শিল্পকলা আছে, এগুলার যে রেফারেন্স আছে বা দলিল আছে, এগুলার উনি সাহায্য নিয়ে উনি জানতে পারবেন। ঠিক আছে? যে আদালত 11টা বিষয় সম্পর্কে জানবে, এগুলার এত বেশি আমাদের এটার দরকার নাই, শুধু আমরা এটাই জানবো যে আদালত কোন কোন বিষয় সম্পর্কে অবগত হবে। বাংলাদেশের ভিতরের আইন, কোন সময় কে সেনাপ্রধান ছিল, বাংলাদেশের সংসদে কে ছিল, ভিতরের বাহিরের আদালতের কাজকাম গুলা, তারপরে হচ্ছে গেজেটের যে জারি করা হয়েছে, এই যে বিগত সময়ে যে 133টা অধ্যাদেশ জারি হয়েছে, গেজেট হয়েছে, এই গেজেট গুলা কে স্বাক্ষর করছে, কে দায়িত্বে ছিল। যেমন আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, উনি স্বাক্ষরিত হয়েছে। তারপর হচ্ছে রাষ্ট্র এবং রাজা রানী উপাধি, এগুলা কার কোন উপাধি। তারপরে হচ্ছে সরকারি উৎসব ছুটি, যেমন এই যে আমাদের 14ই এপ্রিল হইতেছে কি, পহেলা বৈশাখ, এটা কি ছুটি আছে কি নাই, এইসব বিষয় উনি জানবে। বাংলাদেশের সীমানা সম্পর্কে জানবে। তারপরে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র গঠন, মানে পাকিস্তানের সাথে আমাদের কখন যুদ্ধ হয়েছিল, বর্তমানে কার সাথে বিরোধ চলতেছে, এই বিরোধটা কার মাধ্যমে শেষ হয়েছে, এইগুলা সম্পর্কে আপনি জেনে নেবেন আদালতের বিচারক হিসাবে। বুঝা গেছে? তখন আদালত যেই সব বিষয় জানে, এগুলোর বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। এটাই হচ্ছে 57 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 58 ধারা, স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃত বিষয় সম্পর্কে প্রমাণ করার প্রয়োজন নাই। মামলার পক্ষগণ বা তাদের প্রতিনিধি যদি কোনো বিষয় মামলার শুনানির সময় স্বীকার করতে সম্মত হয় বা লিখে দেয় যে হ্যাঁ এটা আমরা জানি, সেই ক্ষেত্রে এই বিষয় সম্পর্কে প্রমাণের প্রয়োজন নাই 58 দ্বারা। তাহলে 56 তো হয়েছে আদালত যে বিষয়ে জানে এই বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই 56। 57 হচ্ছে আদালত যেসব বিষয়গুলো জেনে নিবেন। 58 হচ্ছে স্বীকৃত বিষয় সম্পর্কে প্রমাণের প্রয়োজন নাই। এখন স্বীকৃত বিষয় কি? যে মামলার যে কোনো একটা পক্ষ বলছে যে হ্যাঁ ঠিক আছে, এই দলিলটা আমার কাছে আছে, বা এটা আমি জানি, বা এইটার মালিক হচ্ছে, মনে করেন যে অর্ধেক মালিক হচ্ছে নুরুল ইসলাম, অর্ধেক মালিক হচ্ছে রেদওয়ানুল করিম, যখন তারা নিজেরা কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দিবে, সেই বিষয় প্রমাণের প্রয়োজন নাই হচ্ছে 58 ধারায়। তাহলে স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই হচ্ছে 58 ধারায়। এখন তাহলে যদি আপনাকে প্রশ্ন দেয় যে প্রমাণের প্রয়োজন নাই, কত অধ্যায়ের বিষয়বস্তু, কি উত্তর দিবেন? প্রমাণের প্রয়োজন নাই হচ্ছে 3য় অধ্যায়ের বিষয়বস্তু। এখানে ধারা আছে কয়টা? ধারা আছে 3টা, 56, 57, 58। কোন কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই? আদালত যে বিষয়ে জানে বা অবগত আছে সেই বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে 57তে বলছে যেই সব বিষয় আদালত জেনে নিবেন কোনগুলা? বাংলাদেশের রাষ্ট্র, ভৌগোলিক সম্পত্তি, কে কখন এমপি ছিল, কে কখন সংসদের দায়িত্ব ছিল, কে কখন রাষ্ট্রপতির দায়িত্বে ছিল, এইগুলা সম্পর্কে আদালত জেনে নিবেন। বাংলাদেশ কখন কার সাথে যুদ্ধ করছিল, এটা কতদিন চলমান ছিল, কে এইগুলার সমাধান করছে, এইসব বিষয় আদালত জেনে নিবেন 57তে। 58তে বলছে যখন কোনো পক্ষ, মামলার কোনো পক্ষ বা উভয় পক্ষ তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, এই মামলাতে আমার যে মামলা, এই মামলার 50% সম্পত্তি রহিম পায়, 50% সম্পত্তি করিম পায়, যখন তাদের নিজেদের মধ্যে থেকে এটা কোনো
বিবৃতি প্রদান করবে তখন সেটা আর প্রমাণের প্রয়োজন নাই। কারণ কি, তারা নিজেরাই তো সেটা প্রমাণ করে দিছে যে তারা 50% পায়, বা কেউ 30% খায়, কেউ 20% পায়। যখন তারা নিজেরা কোনো বিষয় স্বীকার করে বা লিখে দেয়, সেই বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই 58 দ্বারা। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। এখানে দ্বারা আছে দুইটা, 59 এবং 60। 59 এবং 60 আমরা কত দ্বারার সাথে পড়ছিলাম? স্যার 3 দ্বারা। 3 দ্বারার কোনটার সাথে? 3 দ্বারার সাক্ষ্যের সাথে সাক্ষ্যর আমরা সাথে স্যার। 59 এবং 60 পড়ছিলাম। সাক্ষ্য সাথে আমরা 59 এবং 60 পড়ছিলাম যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। যখন কোনো বিবৃতি সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, সেই বিষয় করে কি করা যায়? মামলা প্রমাণ করা যায়। তাহলে 59 দ্বারা হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা মামলা প্রমাণ করা যায়। এখন কি আপনি দলিলের বিষয় সম্পর্কে কি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন, নাকি দলিলের বাহিরের বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন? দলিলের বাহিরে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। দলিলের যদি কোনো বিষয় লেখা হয় সেই সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না, 59 দ্বারা বলা আছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 60 দ্বারা, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হইতে হবে, যেটা নিজে শুনছে, নিজে দেখছে, নিজে স্পর্শ করছে, সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সেটা হচ্ছে 60 দ্বারা। তাহলে চতুর্থ অধ্যায় পাইলাম আমরা হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। মৌখিক সাক্ষ্য দেওয়া যায় 59-60 দ্বারা। মৌখিক সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করা যায় 59 দ্বারা। আর মৌখিক সাক্ষ্য যখন আপনি দিবেন, সেটা অবশ্যই আপনাকে প্রত্যক্ষ হইতে হবে, যেটা আপনি নিজে দেখছেন, নিজে শুনছেন, নিজে স্পর্শ করছেন, নিজে অনুধাবন করছেন, সেই সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন 60 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 5ম অধ্যায়, দালিলিক সাক্ষ্য সম্পর্কিত। দালিলিক সাক্ষ্য বলা আছে 61 দ্বারা হতে 90 দ্বারা পর্যন্ত। 61 দ্বারা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। 61 দ্বারা আমরা কত দ্বারা পড়ছিলাম? 61 দ্বারা আমরা 3 দ্বারার সাথে পড়ছিলাম। যখন সাক্ষ্য আছে, এই সাক্ষ্যটা যদি কোনো দলিল উপস্থাপন করা হয়, তাহলে সেটা 61 দ্বারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। অর্থাৎ তাহলে আমরা দলিলের বিষয়বস্তু দিয়ে মামলা প্রমাণ করব কত দ্বারায়? দলিলের 61 দ্বারা স্যার। 61 দ্বারায়, যে দলিল উপস্থাপন করে আমরা মামলা প্রমাণ করতে পারবো 61 দ্বারায়। এখন আবার দলিলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক দলিল, আর একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। তাহলে প্রাথমিক সাক্ষ্য হচ্ছে কি, যে মূল যে দলিলটা আদালতে হাজির করা হয়, সেই দলিলের অংশ হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। এখন এই দলিলটা যদি কয়েকটা অংশে বিভক্ত হয়, কয়েকটা অংশে লিপিবদ্ধ করা হয়, তাহলে প্রত্যেকটাই কি প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 62 দ্বারা। যেমন একটা চুক্তিপত্র করা হয়েছে, যে রেদওয়ানুল করিম, মুমেন, শিহাব, রেজাউল, নুরুল ইসলাম, এই 5 জন একটা দলিল সম্পাদন করছে। এখন এই দলিলের এক একটা অংশ 5 জনের কাছে আছে, এক একটা অংশ 5 জনের কাছে আছে। তখন এই প্রত্যেকটাই কি হবে? মূল দলিল হিসেবে বা প্রাথমিক সাক্ষ্য হিসেবে এটা গণ্য হবে সাক্ষ্য আইনের 62 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 63 দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য কি। এখন এখানে মাধ্যমিক সাক্ষ্য বলা আছে 5টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য হবে। প্রথমেই হচ্ছে জাবেদা নকল, অর্থাৎ মূল দলিলের অনুরূপ নকল স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হইলে সেটা জাবেদা নকল হবে, যেটা বলি আমরা সার্টিফাই কপি। যখন আদালত আমরা কোনো বিষয়ে দলিলের সার্টিফাই কপি, যেখান থেকে যথাযথ কর্তৃপক্ষ কি করবে, স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হবে, সেটা জাবেদা নকল হিসেবে গণ্য হবে। 2 বলছে মূল দলিল হইতে যান্ত্রিকভাবে প্রস্তুত করা নকল। যান্ত্রিকভাবে, যেমন আমরা কি করি, ওই যে অনেক সময় আমরা ফটোকপি প্রস্তুত করি, বা এই দলিলটি আমরা স্ক্যান করি আর একটা যখন কপি তৈরি করি, সেটা হচ্ছে নকল বা
মাধ্যমিক সাক্ষ্য। তারপর হচ্ছে মূল দলিল হতে দেখে নকল প্রস্তুত করা, অর্থাৎ আমি এই দলিলটা দেখে যখন আরেকটা দলিল প্রস্তুত করব সেইটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে ফটোকপি। আর 5 নাম্বার হচ্ছে যে দলিলটা দেখছে এই দলিল সম্পর্কে যখন সে মৌখিক সাক্ষ্য দেয়, সেটা হচ্ছে 5 নাম্বার। তাহলে মাধ্যমিক সাক্ষ্য দিতে গেলে কয়ভাবে দেওয়া যায়? মাধ্যমিক সাক্ষ্য দিতে গেলে কয়ভাবে দেওয়া যায়? 5 ভাবে স্যার। 5 ভাবে। 5টা ভাব মনে রাখবেন। জাবেদা এটা তো নকল। স্যার এক কথায় এই যে হ্যাঁ বলেন, নির্দন কালীন বলেন। এটা ওই যে মূল দলিলের পরিবর্তে ফটোকপি আর কি। এটা মূলত একটা হচ্ছে যে মাধ্যমিক সাক্ষ্যটা মূল মূল হেডিংটা হচ্ছে মানে ফটোকপি। না, ওইটা আপনি শুধু ফটোকপি বললে তো আর হবে না, এখানে আপনার 5টা চ্যাপ্টারের কথা বলা আছে, যে দলিলের জাবেদা নকল। 5টা চ্যাপ্টারের কথা তো বলা আছে স্যার। হুম। আপনাকে প্রশ্নতে তো ওই যে সাক্ষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি যখন আসবে। হ্যাঁ, আপনাকে যখন প্রশ্ন করবে যে সাক্ষ্য কত প্রকার কি কি, তখন আপনি মনে হন যে লিখবেন যে সাক্ষ্য হচ্ছে 2 প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য হচ্ছে আবার 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। আবার 2 প্রকার। ঠিক আছে। এখন আপনাকে প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য লিখতে গেলে তখন আবার মাধ্যমিক সাক্ষ্যর আবার 5টা চ্যাপ্টার আপনাকে উল্লেখ করতে হবে। কারণ কি, এই 5টা দলিলের যে কোনো একটা যদি উপস্থাপন করে, তাহলে তো সেটাই তার মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে। এখন সে বলছে যে আমি দলিল দেখছি, এই দলিল সম্পর্কে আমি কি কয় মৌখিক সাক্ষ্য দিতে পারি। এখন সে যখন এই দলিলটা দেখছে এই সম্পর্কে সে মৌখিকভাবে বিবৃতি দিলে সেটা তার প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 63 ধারা মোতাবেক। কথা বুঝছেন? কারণ সে দলিল দেখছে এবং এটা সম্পর্কে সে সাক্ষ্যদানের যোগ্য। এখন এই যে আমরা সামনে আসতেছি, এই যে আপনি কখন এই মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি 65 দ্বারা যদি না আপনি মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য আপনি যোগ্যতা অর্জন করেন, বা আইন আপনাকে প্রয়োগ করে যে হ্যাঁ আপনি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি 63 দ্বারা এই দলিলগুলো উপস্থাপন করে আপনি মামলার রায় আপনি নিতে পারবেন। ঠিক আছে। তাহলে মাধ্যমিক সাক্ষ্যের 5টা কারণ মনে রাখেন। জাবেদা নকল, মূল দলিল হইতে যান্ত্রিকভাবে প্রস্তুতকৃত নকল, মূল দলিল দেখিয়া যে নকল প্রস্তুত করা হয়েছে সেইটা, দলিলের ফটোকপি, আর হচ্ছে যে ব্যক্তি দলিল সম্পর্কে দলিলটা দেখছে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। এই হইল 5টা বিষয় মাধ্যমিক সাক্ষ্য। তারপর হচ্ছে 64 ধারা। 64 ধারায় বলা আছে, যদি কোনো আপনি দলিল প্রমাণ করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রাথমিক দলিল বা মূল দলিল আদালতে হাজির করে সেটা প্রমাণ করতে হবে। 64 ধারা বলছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, অর্থাৎ আপনি যদি কোনো দলিল প্রমাণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। এটা আপনার 64 স্পেসিফিকলি ভাবে বলে দিছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 65 ধারা, যে আপনি কোন কোন ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। সময়ও শেষ হয়ে যায়, মাত্র 3-4 মিনিট আছে। কোন কোন ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, এখানে আপনাকে 6-7টা বিষয় বলা আছে, যে যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। এখন আপনি এই 6টা বিষয় মনে রাখেন। প্রথমত হচ্ছে আদালতের এখতিয়ারের বাহিরে এবং 66 ধারা অনুসারে নোটিশ দেওয়া সত্ত্বেও বিরোধী পক্ষ যখন দলিলটা হাজির করে না, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। অর্থাৎ আদালতের বাহিরে অথবা 66 ধারায় নোটিশ দেওয়া হয়েছে যে রহিম আপনি এই দলিলটা নিয়ে হাজির হন, সে দলিল নিয়ে হাজির হয় নাই, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপরে বলছে যার বিরুদ্ধে দলিল প্রমাণ করবেন সে যদি স্বীকার করে, যেমন নুরুল ইসলাম আর রেদওয়ানুল করিমের মধ্যে দলিল প্রমাণ, এখন নুরুল ইসলাম বলছে যে হ্যাঁ এটা সে যেটা বলছে এটার সাথে আমরা একমত, সে কি করছে স্বীকার করছে, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। 3 বলছে মূল দলিলটা হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে। 4 বলছে যেই দলিলটা সহজে স্থানান্তর করা যায় না, যেই দলিলটা মূল দলিলটা যেহেতু সহজে স্থানান্তর করা যায় না সেই সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। 5 বলছে মূল দলিল যেটা সরকারি দলিল, 74 ধারা অনুসারে সরকারি দলিল,
সেই সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। 6 বলছে বাংলাদেশের আইনে উল্লেখ আছে যেখানে মূল দলিল আপনি জবেদা নকল দ্বারা স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হইলে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে যেখানে আইনই বলছে যে আপনি এটার মূল দলিলের বদলে আপনি জাবেদা নকল দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপর হচ্ছে 7 নাম্বার, মূল দলিলটা যখন অনেকগুলি বা বহু সংখ্যক, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি সেটা মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য হবেন। 7টা বিষয়। তাহলে এই 7টা বিষয়ে যখন আপনি যোগ্য হবেন, তখন আপনি 63 ধারার 5টা ক্ষেত্রে আপনি সেই দলিলগুলা উপস্থাপন না করিয়েও মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কি করতে পারবেন? মামলা প্রমাণ করতে পারবেন। বুঝা গেছে?